আমরা আসলে সমাণু মানেই কিন্তু একটা বিষয় মাথার মধ্যে ঢুকে গেছে যে আণবিক সংকেত থাকবে একটা আর গাঠনিক সংকেত থাকবে ভিন্ন। এই যে সিঙ্গেল বন্ডটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ভাই ফ্রিলি রোটেট করতে পারে। আমি কিন্তু এই যে ইচ্ছা মতো ঘোরাতে পারছি, দেখছো? কিন্তু ভাই ফ্রিলি রোটেট তো হওয়া যাবে না। এখানে কিন্তু ভাই কার্বন কার্বন ডাবল বন্ড আছে। চাইলে কিন্তু এটা দেখো এই যে মোচড় দিচ্ছি, খেয়াল করো ঘুরতেছে না। কিন্তু পৃথিবীতে অনেক অ্যালকিন থাকলেও সব অ্যালকিন কিন্তু আবার জ্যামিতিক সমানতা দেখায় না। অনেক সময় যোগ্যতা থাকলেও চাকরি হয় না। ওইরকম একটা ব্যাড লাক হচ্ছে অ্যালকাইনের। আমরা তোমাদের সাথে সমানতা নিয়ে আলোচনা করতেছিলাম। সমানতা সিরিজের অলরেডি কিন্তু তোমরা গাঠনিক সমানতার ভিডিওগুলো দেখছো। যারা ভিডিওগুলো দেখো না তারা কিন্তু ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেটা দেখে নিও। আজকে কিন্তু আমরা আলোচনা করব হচ্ছে তোমাদের সাথে জ্যামিতিক সমানতা। তোমরা কিন্তু জানো সমানতা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে গাঠনিক বা কাঠামোগত সমানতা, আর একটা হচ্ছে ত্রিমাত্রিক বা স্টেরিও সমানতা। তাহলে আমরা এর আগের ক্লাসে শিখছিলাম হচ্ছে গঠনগত ভিন্নতার জন্য যেই সমানতাটা সৃষ্টি হয় তার নাম ছিল গাঠনিক সমানতা। বাট আজকে আমি তোমাদেরকে শেখাবো হচ্ছে স্টেরিও সমানতা, এবং স্টেরিও সমানতার মধ্যে একটা ভাগ হচ্ছে জ্যামিতিক সমানতা। আজকে আমরা এই টপিকটা নিয়ে তোমাদের সাথে মূলত আলোচনা করব। দেখো, প্রথমে আমি লিখছি হচ্ছে স্টেরিও সমানতা বা ত্রিমাত্রিক সমানতা। বুঝতেই পারছো, ত্রিমাত্রিক একটা ব্যাপার স্যাপার আছে, তাই না? আমরা আসলে সমাণু মানেই কিন্তু একটা বিষয় মাথার মধ্যে ঢুকে গেছে যে আণবিক সংকেত থাকবে একটা আর গাঠনিক সংকেত থাকবে ভিন্ন। এই যে কনসেপ্টটা, এটা কিন্তু অবশ্যই সমানতার কনসেপ্ট, কিন্তু খালি গাঠনিক সংকেত যে ভিন্ন হতেই হবে এটা কিন্তু ভাই আমাদের একটা ভুল ধারণা। অর্থাৎ সমানতার ক্ষেত্রে গাঠনিক সংকেত ভিন্ন হওয়া লাগবে, এই ধারণাটা অবশ্যই ভুল ধারণা। গাঠনিক সংকেত ভিন্ন হতেও পারে, নাও পারে। যদি গাঠনিক সংকেতটা ভিন্ন হয় সেটাকে আমরা গাঠনিক সমানতার মধ্যে ফেলবো, বাট যদি গাঠনিক সংকেতটাও এক থাকে তাইলেও কিন্তু সমানতা হইতে পারে। এই সমানতাগুলোকেই কিন্তু আমরা বলবো ভাই স্টেরিও সমানতা। অর্থাৎ যাদের ক্ষেত্রে আণবিক সংকেত এক কিন্তু গাঠনিক সংকেত এক, আণবিক সংকেতও এক গাঠনিক সংকেতও এক, কিন্তু ত্রিমাত্রিক বিন্যাস ভিন্ন। ত্রিমাত্রিক বিন্যাস ভিন্ন, আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। যাদের ক্ষেত্রে আণবিক সংকেত এক, গাঠনিক সংকেতও এক, কিন্তু ত্রিমাত্রিক বিন্যাস ভিন্ন। আসো আমরা একটু আগে এই স্টেরিও সমানতা অথবা ত্রিমাত্রিক সমানতার ডেফিনেশনটাকে একটু দেখে আসি। একটু খেয়াল করো, সুন্দর করে কিন্তু এখানে বলা হয়েছে অণুর পরমাণু বা মূলকের ত্রিমাত্রিক স্থান বিন্যাসের পার্থক্যের জন্য। দেখো, তুমি চাইলে কিন্তু আগে ওই দুইটা কথা অ্যাড করতে পারো। যে সমস্ত যৌগের আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত এক, যে সমস্ত যৌগের আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত এক, কিন্তু যৌগের অনুস্থ পরমাণু বা মূলকের ত্রিমাত্রিক স্থান বিন্যাসের পার্থক্যের জন্য, ত্রিমাত্রিক স্থান বিন্যাসের পার্থক্যের জন্য যেই সমানতা সৃষ্টি হয় তার নাম হচ্ছে স্টেরিও সমানতা। তার মানে এখানে কিন্তু আলটিমেটলি গঠনগত কোনো ভিন্নতা তোমরা দেখবা না, তোমরা দেখবা গঠনগুলো প্রায় একই রকম, কিন্তু 3D স্ট্রাকচারটা কিন্তু একটু আলাদা থাকবে। সো এই সমানতাগুলোকে আমরা বলবো হচ্ছে ত্রিমাত্রিক সমাণু, এবং এই বিষয়টার নাম হচ্ছে ত্রিমাত্রিক সমানতা। এবং দেখো, তুমি যেই ত্রিমাত্রিক সমাণু নিয়ে পড়াশোনা করো না কেন, এখানে তুমি কিছু গঠন দেখতে পাবা। দেখো, স্টেরিও সমাণুর ত্রিমাত্রিক যে বিন্যাসগুলো তুমি দেখতে পাবা, যে গঠনগুলো তুমি দেখতে পাবা, এইগুলোকে বলতে হয় কনফিগারেশন। অনেক সময় ক নম্বরে প্রশ্ন করে কনফিগারেশন কি, সুন্দর করে লিখে দিবা। স্টেরিও সমাণুর ত্রিমাত্রিক বিন্যাসকে বলতে হয় কনফিগারেশন। স্টেরিও সমাণুর ত্রিমাত্রিক বিন্যাসকে কি বলতে হয় ভাই? কনফিগারেশন। তাহলে আমরা আজকে তোমাদেরকে দেখাবো যে আণবিক সংকেত এক, গাঠনিক সংকেতও এক, কিন্তু ত্রিমাত্রিক বিন্যাসের জন্য যেই সমাণুগুলো সৃষ্টি হয় এইগুলো স্টেরিও সমাণু। আজকে আমরা স্টেরিও সমানতার বিভিন্ন ভাগ দেখব। তো প্রথমে আসো আমরা একটু দেখি স্টেরিও সমাণুগুলো আসলে কয় প্রকার। খেয়াল করো, স্টেরিও সমাণু কিন্তু ভাই দুই প্রকার, একটা হচ্ছে জ্যামিতিক সমানতা আর একটা হচ্ছে আলোক সমানতা। এই দুইটা সমানতা যে কত ইম্পর্ট্যান্ট আমি তোমাকে আসলে বলে বুঝাইতে পারবো না। যারা কোশ্চিন ব্যাংক ঘাটাঘাটি করো তারা দেখবে এমন কোনো বছর নাই যে এই টপিকগুলো থেকে কোনো না কোনো পরীক্ষাতে প্রশ্ন আসবেই। সেটা হোক ঢাবি, হোক সেটা তোমার মেডিকেল পরীক্ষা, হোক সেটা তোমার ভার্সিটি পরীক্ষা অথবা কলেজ পরীক্ষা বা ইন্টার পরীক্ষা, যেই পরীক্ষায় হোক না কেন ভাই প্রশ্ন কিন্তু এখান থেকে থাকবেই, এই দুইটা থেকে। সো আজকে আমরা প্রথমে শুরু করব হচ্ছে ভাই জ্যামিতিক সমানতা। দেখো, আমরা আগে সংজ্ঞাতে যাব না, ডেফিনেটলি সংজ্ঞা আসলে বোঝার জন্য তোমার কিছু ইনিশিয়াল ধারণা দরকার, সেই ধারণাগুলো আমরা একটু তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। দেখো, প্রথমে আমি একটা প্রশ্ন লিখছি, কোন যৌগগুলো জ্যামিতিক সমানতা দেখাবে? এই জায়গাটাতে আমরা আগে একটু কথা বলবো, তারপরে আমি তোমাদেরকে জ্যামিতিক সমানতার ডেফিনেশন বা ডিটেলসের মধ্যে চলে যাব। তাইলে কোন যৌগগুলো, অর্থাৎ একটা যৌগ দেখে তুমি কেমনে চিনবা যে যৌগটা আসলে জ্যামিতিক সমানতা দেখাবে? প্রাইমারি একটা ক্রাইটেরিয়া কিন্তু এখানে লেখা আছে। দেখো, যে সমস্ত জৈব যৌগে কার্বন কার্বন বন্ধনের মুক্ত আবর্তন সম্ভব না। খেয়াল করো তো কি বলছি, মুক্ত আবর্তন সম্ভব হয় না। মুক্ত আবর্তন মানে কি? মুক্ত আবর্তনের ইংলিশ কি বলো? মুক্ত আবর্তনের ইংলিশ হচ্ছে ফ্রি রোটেশন। আচ্ছা,
তাহলে আমরা আজকে তোমাদের সাথে একটু ফ্রি রোটেশন নিয়ে কথা বলতে চাই। যে সমস্ত যৌগে কার্বন কার্বন বন্ধনের মুক্ত আবর্তন সম্ভব হয় না, ওই সকল যৌগ কিন্তু জ্যামিতিক সমানতা দেখাবে। তাইলে পৃথিবীতে এমন অনেক জৈব যৌগ আছে যাদের বন্ডের মধ্যে মুক্ত আবর্তন হয় না। এখন তুমি বলতে পারো ভাই ফ্রি রোটেশনটা কি একটু বুঝাই দেন। তাহলে আমি তোমাদের সাথে আগে একটু এই মুক্ত আবর্তন নিয়ে কথা বলতে চাই যে ফ্রি রোটেশনটা কি, এই ফ্রি রোটেশনটা সম্ভব হয় কই আর হয় না কই, সেই বিষয়গুলো আমি একটু তোমাদেরকে আগে দেখাই। আচ্ছা দেখো, এই যে আমার হাতে তুমি একটা ডামি দেখতে পাচ্ছ, এটা কিন্তু কার্বন। এই যে এটা একটা কার্বন ধরি আমরা, তাহলে কার্বন কার্বন এটা কিন্তু ভাই সিঙ্গেল বন্ড। খেয়াল করো, এই যে সিঙ্গেল বন্ডটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ভাই ফ্রিলি রোটেট করতে পারে। হ্যাঁ, তুমি হয়তো বুঝতে পারছো না, যেহেতু দুটো একই রকম দেখতে কালো, ফ্রিলি রোটেট করতে পারে। আমি এটা বোঝানোর জন্য আমি এখানে একটা, এই যে দেখো আমি আরেকটা এক্সট্রা বন্ড অ্যাড করলাম যেন তুমি বুঝতে পারো এটা রোটেট করছে। দেখো আমি কিন্তু এই যে ইচ্ছা মতো ঘোরাতে পারছি, দেখছো? এই যে দেখো রোটেট করতে পারছি না, দেখো তো এটা একবার নিচে যাচ্ছে একবার উপরে যাচ্ছে। তার মানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড যেগুলো আছে এগুলো কিন্তু ফ্রিলি রোটেট করতে পারে। তার মানে এই যৌগগুলো অর্থাৎ একক বন্ধনযুক্ত জৈব যৌগগুলো কিন্তু তোমার জ্যামিতিক সমানতা প্রদর্শন করতে ব্যর্থ। কারণ এখানে বলে দিছি যে মুক্ত আবর্তন সম্ভব হয় না, সেই যৌগগুলোই কিন্তু জ্যামিতিক সমানতা দেখাবে। কিন্তু আমাদের এই যে যৌগটা দেখতে পারছো এখানে কিন্তু ভাই দেখো ফ্রিলি রোটেট হচ্ছে, কিন্তু ভাই ফ্রিলি রোটেট তো হওয়া যাবে না, কারণ ফ্রি রোটেট হইলে তো সে জ্যামিতিক সমানতা দেখাবে না। তার মানে আমাদের এই যে অ্যালকেন কিন্তু জ্যামিতিক সমানতা দেখাইতে ফেল মারলো। তাইলে আমরা একটু আগে কি দেখলাম বলতো? অ্যালকেন কিন্তু জ্যামিতিক সমানতা প্রদর্শন করতে ফেল মারলো। তাহলে আমরা একটু লিখে ফেলাই আমাদের লিস্টের মধ্যে, দেখো অ্যালকেন জ্যামিতিক সমানতা দেখাবে না বিকজ অফ সেখানে কার্বন কার্বন বন্ধনের মুক্ত আবর্তন সম্ভব। তাহলে আমরা যদি বলি যে কার্বন কার্বন বন্ধনের মুক্ত আবর্তন সম্ভব হওয়ায় অ্যালকেন সমূহ জ্যামিতিক সমানতা দেখাবে না। আচ্ছা, প্রথম কনক্লুশন আমরা টানলাম, কার্বন কার্বন বন্ধনের মুক্ত আবর্তন সম্ভব না হওয়ার কারণে অ্যালকেন সমূহ জ্যামিতিক সমানতা দেখাবে না। এবার দেখো আমার হাতে কিন্তু আরেকটা ডামি দেখতে পাচ্ছ, এই যে আমি একটু ক্লোজ থেকে দেখাই। দেখো এখানে কিন্তু ভাই কার্বন কার্বন ডাবল বন্ড আছে। তুমি চাইলে কিন্তু এটা দেখো, এই যে মোচড় দিচ্ছি, খেয়াল করো ঘুরতেছে না, কিন্তু ঘুরতেছে না, দেখছো? এই যে মোচড় দিচ্ছি ঘুরতেছে না, কিন্তু আমি যদি এই বন্ডটা খুলে ফেলাই, দেখো তো এখন কিন্তু তুমি ফ্রিলি ঘুরাইতে পারছো, দেখছো? তুমি কিন্তু ফ্রিলি ঘুরাইতে পারছো। তার মানে যখন এই দেখো সিগমা বন্ড থাকতে থাকতে যখন তার জীবনে একটা পাই বন্ডের আবির্ভাব ঘটলো, তার জীবনে যখন একটা পাই বন্ডের আবির্ভাব ঘটলো, দেখো একা একা থাকলে কিন্তু ইচ্ছা মতো ঘোরা যায়, কিন্তু জীবনে যখন আরেকজন চলে আসলো, দেখো এই যে যতই মোচড়া দাও তুমি কিন্তু মুভ করতে পারবে না। কথা বুঝছো? দেখো এই যে পাই বন্ডের উপস্থিতির কারণে, খেয়াল করো পাই বন্ডের উপস্থিতির কারণে কিন্তু এখানে ফ্রি রোটেশন হচ্ছে না। তার মানে আমরা বলবো যে ফ্রি রোটেশন হয় না এরকম একটা যৌগের লিস্টে কিন্তু আমাদের যোগ হইলো কে? আমাদের যোগ হইলো হচ্ছে অ্যালকিন। এই দেখো অ্যালকিন। তার মানে আমরা যদি বলি যে ফ্রি রোটেশন সম্ভব না এরকম একটা যৌগ কি ভাই? অ্যালকিন। তার মানে অ্যালকিনের মধ্যে ফ্রি রোটেশন হয় না কেন? তোমরা বলবা ওই যে পাই বন্ধনের উপস্থিতি, তাহলে পাই বন্ডের উপস্থিতির কারণে কিন্তু আলটিমেটলি ফ্রি রোটেশন হয় না। এবার একটা কাজ করি, আমরা জোরে মোচড় দিই, ওরে বাবা হেই বিজোরে একটা মোচড় দিলাম। ধরো তুমি মোচড়ামুচড়ি করতে করতে দেখবে এক সময় কিন্তু এই পাই বন্ডটা কিন্তু ভেঙে যাবে। বলো পাই বন্ডটা কী হবে? ভেঙে যাবে। তাইলে তুমি যদি অ্যালকেনের মধ্যে মুক্তভাবে আবর্তন করতে চাও, যদি মুক্তভাবে আবর্তন তুমি করতে লাগো, তাহলে কি হবে বলো? পাই বন্ডের বিলুপ্তি ঘটবে। পাই বন্ডের কী ঘটবে ভাই? বিলুপ্তি ঘটবে। অর্থাৎ এখানে মোচড় মারলে কিন্তু ভাই পাই বন্ডটার বিলুপ্তি ঘটবে। তাইলে অ্যালকিনের মধ্যে কিন্তু ভাই কার্বন কার্বন বন্ডের মুক্ত আবর্তন সম্ভব হয় না। যদি তুমি মুক্তভাবে আবর্তিত করতে চাও তাহলে বন্ডটাই কিন্তু বিলুপ্তি ঘটবে। তাহলে আমরা আমাদের প্রথম ক্রাইটেরিয়া পেয়ে গেলাম যে অ্যালকিন সমূহ জ্যামিতিক সমানতা প্রদর্শনের একটা যোগ্যতা রাখে। পৃথিবীতে অনেক অ্যালকিন থাকলেও সব অ্যালকিন কিন্তু আবার জ্যামিতিক সমানতা দেখায় না। এইগুলো নিয়ে আমরা পরবর্তী অংশে তোমাদের সাথে কথা বলবো। অ্যালকিনের মধ্যে আবার কারা কারা জ্যামিতিক সমানতা দেখায়। এবার আমরা আরেকটা যৌগ নিয়ে তোমাদেরকে একটু দেখাই, খেয়াল করো। এই যে দেখো আমার হাতে একটা যৌগ দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা চাক্রিক যৌগ। খেয়াল করো এটা একটা কি যৌগ ভাই? চাক্রিক যৌগ। খেয়াল করো ভাই, দুইটা তার জীবনে যখন একটা ছিল সে কিন্তু ইচ্ছা মতো সে ঘুরতেছিল। সে যখন জীবনে একা ছিল ঘুরতেছিল, বাট দেখো একটু আগে দেখছো জীবনে দুইটা যখন চলে আসছিল ঘুরতে সমস্যা হচ্ছিল। এবার দেখো তিনটা, দুইটাই দিচ্ছিল এত প্যারা, এবার দেখো তিনটা মিলে কিন্তু ভাই আরও চাপে ধরে রাখবে, তাই না বলো? তাহলে এই যে দেখো যখন তুমি কোনো বন্ডকে ঘুরাইতে যাবা আলটিমেটলি কী হবে? এই বন্ডকে ঘুরাইতে গেলে দেখো তুমি এই বন্ডটাকে ঘুরাইতে গেলে এই বন্ডটা আর এই বন্ডটা বাধা দিচ্ছে, তাহলে ফ্রি রোটেশনে বাধা দিচ্ছে। খেয়াল করছো? তাহলে তুমি এই বন্ডটাকে ঘুরাইতে চাইলে দেখো যে এই বন্ডটা বাধা দিচ্ছে, এই বন্ডটা বাধা দিচ্ছে, অবশ্যই এটাও বাধা দিচ্ছে, দুইটা বাধা দিচ্ছে। তাহলে একটু খেয়াল করো, আমরা আরেকটা যৌগ শিখলাম, সেটা হচ্ছে চাক্রিক যৌগ। খেয়াল করো চাক্রিক যৌগ, যেখানে কিন্তু ফ্রি রোটেশন সম্ভব হচ্ছে না। তাহলে আমরা দুই ধরনের যৌগ পাইলাম, যেই যৌগগুলোর মধ্যে কিন্তু ফ্রি রোটেশন সম্ভব না। আরেকটা যৌগ তোমরা বলতে পারো ভাই
অ্যালকাইনের মধ্যেও তো ট্রিপল বন্ড আছে ভাই, ট্রিপল বন্ড থাকলেও দেখবা অনেক সময় যোগ্যতা থাকলেও চাকরি হয় না, ওইরকম একটা ব্যাড লাক হচ্ছে অ্যালকাইনের। অর্থাৎ ট্রিপল বন্ড আছে, পাই বন্ড আছে, কিন্তু তারপরেও জ্যামিতিক সমানতা দেখাবে না। সেই কারণ তো তোমরা ডেফিনেটলি দেখবা আমাদের সামনের দিকে। তবে আজকে এই পর্যন্ত, মানে এখন এই পর্যন্ত একটু জেনে রাখো, অ্যালকিন এবং চাকরিক যৌগ এরা কিন্তু জ্যামিতিক সমানতা প্রদর্শন করার যোগ্যতা রাখে, বিকজ অফ তাদের মধ্যে ফ্রি রোটেশন সম্ভব হয় না। তাহলে আমরা জানতে পারলাম জ্যামিতিক সমানতা দেখাবে কারা। এই দেখো, যে সমস্ত যৌগে কার্বন কার্বন বন্ধনের মুক্ত আবর্তন সম্ভব হয় না, এরকম যৌগ আমরা কি কি পাইলাম? আমরা পাইলাম হচ্ছে অ্যালকিন, আর কি পাইলাম বলো? চাকরিক যৌগ। তাহলে আমাদের সিদ্ধান্ত হইল চাকরিক যৌগ এবং অ্যালকিন এরা জ্যামিতিক সমানতা প্রদর্শনের প্রাইমারি যোগ্যতাটা অর্জন করে ফেললো। এবার দেখো ভাই, খুব সুন্দর একটা প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসে, এই যে অ্যালকিন জ্যামিতিক সমানতা কেন প্রদর্শন করে না? আমরা এতক্ষণ ধরে যেটা বকলাম ওইটাই কিন্তু এখানে সুন্দর করে বলা আছে। দেখো, কার্বন কার্বন দ্বিবন্ধনে আবদ্ধ কার্বন পরমাণুগুলো sp2 সংগঠিত। তোমরা জানো যে ডাবল বন্ড থাকলে ডেফিনেটলি sp2 হাইব্রিডাইজেশন ঘটে। sp2 অরবিটালে অধিক্রমণে সিগমা বন্ধনের সৃষ্টি হয়। তোমরা কিন্তু এটাও জানো যে sp2 এর ফলে কিন্তু আলটিমেটলি সিগমা বন্ধন সৃষ্টি হয় প্রথমে সংকর অরবিটালগুলো দিয়ে, তারপরে কিন্তু ওই বিশুদ্ধ অরবিটালগুলো দিয়ে কিন্তু ভাই কি হয়? পাই বন্ধন হয়। তাহলে দেখো, sp2 অরবিটালে অধিক্রমণে সিগমা বন্ধনের সৃষ্টি হয় এবং ওই যে বিশুদ্ধ পি অরবিটালের পাশাপাশি অধিক্রমণে কি হয়? পাই বন্ধনের সৃষ্টি হয়। পাই বন্ধনের উপস্থিতি অণুকে একটি সুনির্দিষ্ট অবস্থানে সীমাবদ্ধ করে রাখে। এই দেখো তো ভাই, পাই বন্ধনের উপস্থিতি কিন্তু তাদেরকে একটা নির্দিষ্ট জায়গাতে স্টেবল করে রাখছে। তাহলে পাই বন্ধনের উপস্থিতি কিন্তু দেখো সুনির্দিষ্ট অবস্থানে সীমাবদ্ধ করে রাখে। কার্বন কার্বন বন্ধনে কার্বন পরমাণু দ্বয় এবং কার্বনের সাথে যুক্ত পরমাণুগুলো কিন্তু, এখানে যদি আরও তুমি পরমাণু অ্যাড করতা, এখানে দেখো আরও কিন্তু প্রত্যেকটা কার্বনের 2টা করে হাত ফাঁকা আছে, তুমি চাইলে এখানে আরও পরমাণু অ্যাড করতে পারতা। কার্বনের সাথে সাথে অ্যালং উইথ কার্বন বাকি যে মৌলগুলো আছে তারাও কিন্তু একটা সুনির্দিষ্ট স্থানে আবদ্ধ থাকবে। ওই কথাটাই বলা আছে, একটু খেয়াল করো তো। কার্বন কার্বন বন্ধনে কার্বন পরমাণু দ্বয় এবং কার্বনের সাথে যুক্ত পরমাণুগুলো কিন্তু কি হবে বলো? একই সমতলে অবস্থিত এবং তাদের স্থানিক বিন্যাস কি বলো? সুনির্দিষ্ট। কার্বন কার্বন বন্ধনকে ঘিরে কার্বনের কি বলতো? আবর্তন সম্ভব নয়। কার্বন কার্বন বন্ধনকে ঘিরে কিন্তু আবর্তন কি নয় ভাই? সম্ভব নয়। কেননা আবর্তন যদি হয় পাই বন্ধনের অস্তিত্ব বিলুপ্ত হবে। একটু আগে দেখাইছি আমি, যখন তুমি ঘোরাইছিলা পাই বন্ধন থাকার কারণে কিন্তু ওই যে পাই বন্ধনটা ঠাস করে ভেঙে গেছিলো, তাই না? তাহলে পাই বন্ধনের অস্তিত্ব কি হবে? বিলুপ্তি ঘটবে। তাই অ্যালকিন যুগে কার্বন কার্বন দ্বিবন্ধনকে ঘিরে আবর্তনের প্রতিবন্ধকতাই কিন্তু জ্যামিতিক সমানতার মেইন কারণ। তোমাদের ক্ষেত্রে অনেক সময় সিকিউ ক্ষতে আসে, তোমরা একটু এটা স্ক্রিনশট দিয়ে রাখো, তোমরা কিন্তু এই কনসেপ্টটাই সুন্দর করে লিখে দিবা, তাইলে কিন্তু আলটিমেটলি তোমাদের এই উত্তরগুলো কমপ্লিট হবে। আমরা একটু সামনের দিকে অগ্রসর হই, তোমরা আসলে বুঝতে পারছো অ্যালকিন সমূহ কেন জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। আচ্ছা, এবার দেখো তাহলে আমরা একটু জ্যামিতিক সমানতার সংজ্ঞার মধ্যে চলে যাব। দেখো, খুব সুন্দর করে এখানে সংজ্ঞাটা লেখা আছে। একই আণবিক সংকেত ও গাঠনিক সংকেত বিশিষ্ট জৈব যৌগের কার্বন কার্বন বন্ধনের মুক্ত আবর্তন সম্ভব না হইলে, এতক্ষণ ধরে তো আমরা ওইটাই বকলাম, মুক্ত আবর্তন যদি সম্ভব না হইলে 2 প্রকার কনফিগারেশন থাকে। এই দেখো, 2 প্রকার কনফিগারেশন, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। 2 প্রকার কনফিগারেশন সৃষ্টি হয় অথবা ত্রিমাত্রিক বিন্যাসের সৃষ্টি হয়। আচ্ছা, তাদেরকে বলবো পরস্পরের কি ভাই? জ্যামিতিক সমাণু। অর্থাৎ যদি বন্ধনের মুক্ত আবর্তন সম্ভব না হয় তাহলে কিন্তু 2 প্রকার কনফিগারেশন সৃষ্টি হবে, 2 প্রকার গঠন তুমি পাবা। এইগুলোকে বলবো হচ্ছে আমরা পরস্পরের জ্যামিতিক সমাণু। আরেকটা সংজ্ঞা তুমি চাইলে দিতে পারো, সেটা কি? কার্বন কার্বন বন্ধনের মুক্ত ঘূর্ণনের প্রতিবন্ধকতার জন্য যেই সমানতার সৃষ্টি হয়, তাহলে দেখো কার্বন কার্বন বন্ধনের মুক্ত ঘূর্ণনের প্রতিবন্ধকতার জন্য যেই সমানতার সৃষ্টি হয় তার নামই কিন্তু ভাই জ্যামিতিক সমানতা। তাহলে আমরা আজকের এই ক্লাসটাতে শিখলাম জ্যামিতিক সমানতাগুলো দেখাবে কারা, অ্যালকিনগুলো জ্যামিতিক সমানতা কেন দেখাবে, এবং আমি কিন্তু শিখতে পারলাম এখানে 2 প্রকার কনফিগারেশন আছে। দেখো, আমরা 2 প্রকার কনফিগারেশন বললাম, আমরা এগুলো নিয়ে খুব ডিটেলস আমাদের পরবর্তী পার্টে আলোচনা করব, বাট আমরা ছোট্ট একটা উদাহরণ আগে একটু দেখি। দেখো, আমরা একটা কাজ করি, দেখো আমরা এইখানে একটা অ্যালকিন আগে লিখে ফেলাই, CH ডাবল বন্ড CH। দেখো, আমরা এখানে একটা অ্যালকিন লিখে ফেলাইছি। এই যে অ্যালকিনটার 2টা গঠন বানাবো। আমি কিন্তু এই গঠন সম্পর্কে কিচ্ছু তোমাদেরকে বলি না, এই গঠনগুলোর নামকরণ কিভাবে আসলো। আমরা জাস্ট আজকে তোমাদেরকে একটু দেখাবো যে 2টা গঠন কেমনে বানানো যায়। তার আগে আমি একটু কথা বলবো। দেখো, 2টা ল্যাটিন শব্দ আছে, ল্যাটিন শব্দ সিস, আরেকটা হচ্ছে ল্যাটিন শব্দ ট্রান্স। যদিও আমরা এগুলো নিয়ে তোমাদের 14 গোষ্ঠী পড়াই দিব, নেক্সট ক্লাসে তোমরা পাবা জ্যামিতিক সমানতার, বাট আমি আগে একটু বলে দিচ্ছি 2টা ল্যাটিন শব্দ, একটা হচ্ছে সিস আর একটা হচ্ছে ট্রান্স। এই যে সিস শব্দটার মিনিং হচ্ছে সেম সাইড, একই পাশে। আচ্ছা, এই যে দেখো ট্রান্স শব্দের মানে কিন্তু ভাই অ্যাক্রস,
অ্যাক্রস শব্দের মানে বুঝতেই পারছো কোনাকুনি অথবা আড়াআড়ি। তাহলে দেখো সিস শব্দের মানে হচ্ছে সেম সাইড, একই পাশে, আর এই ট্রান্স শব্দের মানে হচ্ছে অ্যাক্রস বা কোনাকুনি। তো এই বিষয়গুলো আপাতত অল্প একটু সময়ের জন্য তোমাদের মাথায় থাকুক। আমি এইগুলো নিয়ে অবশ্যই জ্যামিতিক সমানতার পরে ক্লাসে আলোচনা করব, বাট আগে তোমাকে একটু আমি দুইটা গঠন বানায় দেখাই। খেয়াল করো ভাই, এখানে কার্বন কার্বন ডাবল বন্ড হচ্ছে এটা হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ড। দুইটা গঠন তুমি কেমনে বানাবো দেখো। এই যে ডাবল বন্ডটা, তুমি একটা কাজ করো, এই ডাবল বন্ডটা আগে তুমি এখানে একটু দিয়ে দাও। দিয়ে দিলাম। দেখো এই পাশের কার্বনের সাথে কিন্তু দুইটা গ্রুপ যুক্ত আছে, একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা হচ্ছে CH3 অর্থাৎ মিথাইল গ্রুপ। তাহলে আমি একটা কাজ করি, আমি হাইড্রোজেনটাকে একটু উপরের দিকে রাখলাম, এবং দেখো এই পাশেও কিন্তু হাইড্রোজেন আছে আর CH3 আছে, এই পাশের হাইড্রোজেনটাকেও আমরা উপরে রাখলাম। দেখো এই পাশের CH3টাকে আমরা নিচে রাখলাম, এই পাশের CH3টাকেও আমরা নিচে রাখলাম। দেখো তো ওই দিকে তাকাও তো, আমরা বলছি সিস শব্দের মানে হচ্ছে সেম সাইড। যখন তুমি এই যে একই রকম গ্রুপগুলোকে সেম সাইডে রাখবা, একই রকম উপাদানগুলোকে যখন তুমি সেম সাইডে রাখবা, তখন এই সমানতাটার নাম হবে হচ্ছে ভাই সিস সমাণু। এই সমানতাটার নাম কি হবে ভাই? সিস সমাণু। এটা কিন্তু কিস না, দিস ইজ নট কিস, দিস ইজ সিস। তাহলে এটা কিন্তু ভাই সিস সমাণু তৈরি করলো। তাহলে এবার সিস সমাণু তো হয়ে গেল। এবার আমরা একটা কাজ করব, দেখো আমরা একইভাবে কার্বন কার্বন ডাবল বন্ড আবারও লিখে ফেলাইলাম। এবার আমরা এই হাইড্রোজেনটাকে রাখলাম উপরে, এইটাকে রাখলাম হচ্ছে এই যে নিচে, অর্থাৎ আড়াআড়িভাবে রাখলাম। তাহলে এখানে আমরা কি করলাম? CH3 দিলাম, এখানেও CH3 রাখলাম। দেখো দুইটা কিন্তু আড়াআড়ি হয়ে গেল। এবার এই সমানতাটার মধ্যে দেখো তোমরা, দুইটা কিন্তু বিষয় আমরা কোনাকুনিভাবে দাঁড় করাইছি না, তাহলে এটা কিন্তু হয়ে যাবে আমাদের ট্রান্স সমাণু। এই দেখো এটা হয়ে যাবে আমাদের ট্রান্স সমাণু। তাহলে দেখো আমরা তোমাদেরকে কি বলছি, আমরা এই সিস ট্রান্সের 14 গোষ্ঠী পড়াবো বলছি। নেক্সট ক্লাসে খালি সিস ট্রান্স না, আরও অনেক ডিটেলস তোমাদেরকে আমরা এইগুলো দেখাবো, কত সহজে MCQ সলভ করা যায়। এই বিষয়গুলো আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে শেয়ার করব। বাট একটু খেয়াল করো, আমি বলছিলাম যদি কার্বন কার্বন বন্ধনের মুক্ত আবর্তন সম্ভব না হয়, তাইলে কিন্তু দুই প্রকার কনফিগারেশন হবে। এই দেখো দুই প্রকার কনফিগারেশন, আর একটা শিখলাম হচ্ছে একটা সিস কনফিগারেশন, আর একটা শিখলাম ট্রান্স কনফিগারেশন। সিস শব্দের মানে হচ্ছে সেম সাইড, অর্থাৎ একই রকম গ্রুপগুলোকে একই সাইডে রাখলে সেইটার নাম হবে সিস সমাণু। আর যদি তুমি সেইগুলোকে কোনাকুনি বা আড়াআড়ি রাখো, তাহলে সেটা হবে ট্রান্স সমাণু। তাহলে আজকে আমরা শুধুমাত্র তোমাদের সাথে জ্যামিতিক সমানতার সংজ্ঞাটুকু পড়াইলাম। আমরা পরবর্তী ক্লাসে জ্যামিতিক সমানতার আরও ডিটেলস পড়ব। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।